আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন, সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। চাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, সুষ্ঠু হয়েছে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মিরপুরে কেমিক্যাল গুদামের আগুন, ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা অব্যাহত। লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। নির্বাচন ভণ্ডুল করতে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলন, অভিযোগ মির্জা ফখরুলের। বিভাজন সৃষ্টি না করার আহ্বান। উপদেষ্টাদের হুমকি দিচ্ছে রাজনৈতিক দলের নেতারা, আসিফ নজরুলের ক্ষোভ। জুলাই সনদে সব দলের স্বাক্ষর করার আশাবাদ। এবং আগামীকালের মধ্যে দাবি মানা না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে দিনভর শাহবাগ অবরোধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে এই বৈঠক। এর আগে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, সফররাজ হোসেন, ডক্টর ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়াও বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী ইয়াসিন রানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে ফরেন সার্ভিস একাডেমিতে এবং এই বৈঠকের মধ্যে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মূলত যেই জন্য বৈঠক সেটা হলো ১৭ তারিখ সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় সনদ, জুলাই সনদ, যেটা আপনারা সবাই জানি, সেটা স্বাক্ষর হবার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এবং এই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু এক ধরনের জটিলতা, রাজনৈতিক দলগুলোর কিছু জিজ্ঞাসা এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে আলোচনা আসার কারণে আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে প্রধান উপদেষ্টার প্রথমে বৈঠক হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে এখন বৈঠক চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন বৈঠকে এবং ৬:৩০টায় মূলত বৈঠকটি শুরু হয়েছে। বৈঠকের ঠিক একটু আগে মাত্র জামায়াতে ইসলামের প্রতিনিধি ওনারা এই বৈঠকে প্রবেশ করেছেন এবং এই বৈঠকের ক্ষেত্রে যে বিষয়গুলো মূলত আলোচনা আসছে যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এই বাস্তবায়নের পদ্ধতিটা কিভাবে হবে, এই সংসদের নির্বাচনের পরবর্তী সময়ে কিভাবে করবে, এটা নিয়ে নির্বাচন রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐকমত্য কমিশনের কোনো ধরনের সুপারিশ এখন পর্যন্ত যায়নি। তবে ৬টি সংস্কার কমিশনের ৬টি কমিশনের ৮৪টি সংস্কার ইস্যুতে মূলত জুলাই সনদ স্বাক্ষর হবার কথা, সেই বিষয়গুলো নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেছেন জাতীয় ঐকমত্য কমিশন এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তারা জানিয়েছে যে এই জুলাই সনদ যে বাস্তবায়ন হবে, এটা কিভাবে বাস্তবায়ন হবে, কবে হবে, এটা নিয়ে আসলে কোনো ধরনের স্পষ্ট কোনো সুপারিশ মালা জাতীয় ঐকমত্য কমিশন দেয়নি। তবে সর্বশেষ যে বৈঠক হয়েছিল ৯ অক্টোবর, সেখানে সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। তবে গণভোটটা কবে হবে, কখন হবে, সেক্ষেত্রে আসলে এক ধরনের ধোঁয়াশা রয়েছে।
এই ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের কথা রয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর কাছে বিষয়টা স্পষ্ট করবেন যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন। ইতিমধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করছেন এবং বৈঠকের সর্বশেষ তথ্য জানাতে আমরা ইতিমধ্যে চলে যাব বিটিভির কাছে। বিটিভি এবং বিটিভি নিউজ এই ঐকমত্য কমিশনের প্রোগ্রামটি তার নিউজের ঐকমত্য কমিশন তারা লাইভ দেখাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি। পুনম, একটি ম্যান্ডেট পাওয়ার মাধ্যম, এই ম্যান্ডেট পাওয়ার মাধ্যমকে কোনো অবস্থাতেই বিলম্ব করার সুযোগ নেই। আমাদের বক্তব্য হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা আশা করি জাতি সেই অপেক্ষায় আছে এবং সেই ঐতিহাসিক শুভ মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি আপনাদের প্রতি দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ জনাব মতিউর রহমান আকন্দ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব সালাউদ্দিন আহমদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আপনাকে। মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কেন মাননীয় উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আমি আমার ভাই আক্তার বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত বুঝতে পারিনি। তো আক্তার বক্তব্য দেওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে কিছু সমস্যা হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করার সংক্রান্ত বিষয়ে। তারপরে সেই বক্তব্যটা জামায়াত ইসলামের নেতা জনাব আকন্দ সাহেব যেটা কোরোবোরেট করলেন, তাতে করে এটা সমৃদ্ধ হয়েছে। তার আগ পর্যন্ত যে সমস্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তাতে আমার মনে হয়েছে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের আগে এটা একটা ওয়ার্ম আপ প্রোগ্রাম। মাননীয় প্রধান উপদেষ্টা আশ্বস্ত হতে চেয়েছেন যে কিভাবে এটা স্বাক্ষর অনুষ্ঠান হবে সাকসেসফুলি ইত্যাদি। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা প্রারম্ভিক স্বাগত বক্তব্য দেন নাই, সেই জন্য এগুলো বুঝতে অপেক্ষা করতে হয়েছে। আশা করি আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আরো বেশি আশ্বস্ত হব। তা আমার মনে হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতিসংঘ সফরের সময় জনাব আক্তার হোসেন কেউ সাথে নিয়ে গেছিলেন, তারা হয়তো অনেক কিছু বিষয়ে আপনার কাছ থেকে শিক্ষা পাবেন, আশ্বস্ত হবেন এবং আমরাও শেষে আশ্বস্ত হতে পারবো। কিন্তু এখন দেখতেছি যে আমরা সারা রাত যা পড়লাম সকালবেলা ওটা আবার এটা রিপিটেশন, সেটা করা আমাদের মনে হয় উচিত হবে না। আমাদেরকে আপনার প্রতিশ্রুত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে, যার কোনো বিকল্প নাই এই জাতির সামনে। দ্বিতীয়, আমি আজকে দফাওয়ারি আপনার সামনে উপস্থাপন করতে চাই। এমন একটা অ্যাটমসফিয়ার আমাদেরকে বজায় রাখতে হবে যে অ্যাটমসফিয়ার আমরা কখনো পতিত স্বৈরাচারকে আর কখনো এখানে সুযোগ নিতে দেব না। যেভাবেই হোক দীর্ঘদিন অনির্বাচিত অবস্থায় একটা সরকার পরিচালিত হলে যে সমস্ত সমস্যা দিয়ে উৎপত্তি হয় সেটা এখনো হয়েছে। সেই জন্য আমরা বারবার তখন থেকেই পার্সু করতেছিলাম, বলতেছিলাম যে যথাশীঘ্র সম্ভব নির্বাচিত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়া দরকার। তা না হলে পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত অভ্যুত্থান পরবর্তীতে যা কিছু দেখা হয়েছে, যে সমস্ত সিমটম। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঐকমত্য কমিশনের সভায় বক্তব্য রাখছেন। শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল 4টা পর্যন্ত। এখনো চলছে গণনা। এই নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে, গণনা হচ্ছে OMR অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার পদ্ধতিতে। ভোট গণনা LED স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হবে। এদিকে ভোট নিয়ে একটি অভিযোগ থাকলেও সার্বিকভাবে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে কারচুপির অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটির VP ও GS প্রার্থী।
চট্টগ্রাম থেকে আবুল হাসনাত ও তাম্মিম মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে পাহাড় ও প্রকৃতি পরিবেশে ঘেরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকে উৎসব মুখর। কেননা ১৯৯০ সালের পর এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভোট উৎসব দেখছেন এই প্রজন্মের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে সকাল ৯টা থেকে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষার্থীরা। এখন চলছে গণনা। এদিকে অব্যবস্থাপনা ও কারচুপির অভিযোগে ভোট প্রত্যাখ্যান করেছেন রেভুলেশন ফর স্টেট অফ হিউম্যানিটি সহ আরও ৩টি প্যানেল। অন্যদিকে ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগে বিবিএ ফ্যাকাল্টিতে ভোট স্লিপ বিলিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে প্রভিসি ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেন্টারে গিয়েও আমি দেখলাম যে অনেকে নিয়ে যাচ্ছে, হাতে করে নিয়ে যাচ্ছে। আমি স্যারকে বললাম যে স্যার এটা আচরণবিধির কতটুকু সামঞ্জস্যপূর্ণ। উনি বললো যে আমাদের সিসিটিভি ফুটেজ আছে, আমরা ওইখান থেকে আমরা এটাকে দেখবো। অবস্থা করার বিষয়টা তোমরা যদি আমাদের অভিযোগ দেখো, আমরা খতিয়ে দেখে এটা ব্যবস্থা নিব। তোমরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাও, আমরা এটা ব্যবস্থা নিব। আমরা তোমরা অভিযোগ দিলে আমরা এটা অবশ্যই খতিয়ে দেব। এর আগে জাল ভোট রোধে ভোটারদের হাতে অমোচনীয় অর্থাৎ মুছে যায় না এমন কালি দিয়ে আঙুলে চিহ্ন দেয়া হলেও সেই কালি মুছে যাচ্ছে এবং বহিরাগত প্রবেশের অভিযোগ তোলেন ছাত্রদল ও শিবিরের ভিপি প্রার্থী। ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। তো আমাদের কাছে তথ্য আসছে নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। কেন তারা এত বড় ভুল করতে পারেন? দুপুরের পরে বেশ কিছু ঘটনা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যেগুলো এই নির্বাচনকে নানাভাবে কলঙ্কিত করেছে। আমরা বর্জন করছি না, আমরা চাই সুষ্ঠু তদন্ত। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে তার নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার বিচার হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী সৈয়দ তাম্মিম মাহমুদ। ভোট গণনার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাম্মিম, আপনি তো সকাল থেকে ক্যাম্পাসের ভোট কেন্দ্রগুলোর খবর সংগ্রহ করছেন, তো ভোট গণনা এবং ফলাফল নিয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানান। পুনম, যেটা সকাল থেকেই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে চাকসুর যে ভোট নেওয়া হচ্ছে তা আমরা দেখছিলাম এবং সবাই উৎসাহ নিয়েই কিন্তু তাদের ভোট দিচ্ছিল। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে যেটি জেনেছি, এখন পর্যন্ত তারা যেটি বলছে ৬০ থেকে ৭০% মতো ভোট কাস্টিং হয়েছে এবং ৫টি অনুষদে কিন্তু এই ভোট গণনা চলছে এবং আমরা কিছুক্ষণ মানে ৬টার পরে কিন্তু বেশ কয়েকটি সংগঠন, আমরা যদি নাম উল্লেখ করি, শিবির সমর্থিত প্যানেল কিন্তু তাদের অভিযোগ জানিয়েছে। তারা বলছে যে বিবিএ ফ্যাকাল্টিতে একটি সরাসরি এর জন্য অভিযোগ করছে এবং ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু শিবিরের প্রতি একটি অভিযোগ করা হয়েছে। এছাড়াও অন্যান্য যে সংগঠনগুলো আছে তারাও কিন্তু বলছে যে অমোচনীয় কালি সহ যে ভোটের দিন যে ধরনের কাজগুলো করা যাবে না নিয়মে ছিল, সেই নিয়মগুলো তারা মানা হয়নি। নির্বাচন কমিশনকে তার প্রশ্নবিদ্ধ করছে এবং এই যে নির্বাচনের সময় আচরণবিধি ভঙ্গ করা যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত তারা দাবি করেছে। এছাড়াও শিবির প্যানেল থেকে কিন্তু বলা হচ্ছে যে ডাকসুর মধ্যে যে ধরনের ভোট গণনার সময় যে অনেক সময় ব্যয় করা হয়েছে, এই ধরনের সময় ব্যয় যেন এই চাকসু নির্বাচনে করানো হয়, তাহলে কিন্তু ভোটে প্রভাব বিস্তারের একটা আশঙ্কা থাকে। এছাড়াও আমরা কিছুক্ষণ আগে যেটি জেনেছি একটি কলা অনুষদে যে লাইভ দেখানো হচ্ছিল যে এলইডি স্ক্রিনে, সেখানে কিন্তু তার খুলে যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে পরিবেশ শান্ত করতে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে সারাদিন যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ সংবাদ। পুনম। তামিম, আপনাকে ধন্যবাদ।
এদিকে আগামীকাল অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচন। এরই মধ্যে ব্যালট বক্স ও নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছানো সহ সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে র্যাব প্রশাসন। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিক ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ পথে রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী সংগঠনের সতর্ক পাহারা। নির্বাচনের দিন থেকে পরবর্তী 3 দিন ক্যাম্পাসে মোতায়েন থাকবে 2000 পুলিশ, 12 প্লাটুন র্যাব ও 6 প্লাটুন বিজিবি সদস্য। ক্যাম্পাসে অস্থায়ী ক্যাম্প করবেন র্যাব ও বিজিবির সদস্যরা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন। আইন শৃঙ্খলা অবনতির আমরা আশঙ্কা করছি না, তারপরেও যদি কোনো মহল চেষ্টা করে আমরা কিন্তু সেটাকে কঠোরভাবে আমরা ব্যবস্থা নিব। আমরা কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিব না। ভালো নির্বাচনী পরিবেশ এখানে বিরাজ করছে এবং আমরা আশা করি আমাদের ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং প্রার্থীরাও নির্বিঘ্নে তারা তাদের যে রায়, সেটা প্রত্যাশিত রায়, সেটা পাবে। 28 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ির কেমিক্যাল গুদামের আগুন। নিখোঁজদের সন্ধানে সেখানে বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শে উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, ঘনবসতিপূর্ণ এলাকায় বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল কেমিক্যাল গুদামটি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কেমিক্যাল গুদামের মালিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। মনির হোসেন তপুর রিপোর্ট। ওনার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, একটাকেও বিয়ে দেয় নেই। আমার একটা চাচা। রাসায়নিক গুদামের আগুন যে কতটা ভয়াবহ হতে পারে তা আবারও দেখল দেশবাসী। মুহূর্তেই বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে আগুনে পুড়ে মারা যায় অনেকে। কারখানার ছাদে এবং নিচের গেটে তালাবদ্ধ থাকায় যাদের বাঁচার সুযোগ ছিল তারাও বের হতে পারেনি। আমরা কালকে থেকে কিছুই জানতে পারি না, আমাদেরকে কিছুই জানাচ্ছে না ওরা। আগুন লাগার ফলে গেট তো খুলে দেওয়ার উচিত ছিল, গেটে তালা কেন ছিল? ওয়ার্কার ধুইয়া লাইন চিপ কেমনে বেরিয়ে যায়? আগুনের সূত্রপাতের পর থেকে আলম ট্রেডার্স নামে রাসায়নিক গুদামের মজুত করা কেমিক্যালগুলো পুড়তে সময় লাগে 28 ঘন্টা। পরে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। বুধবার সকালে আশপাশের কারখানার শ্রমিকরা কাজে আসার পর বিষাক্ত ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে সব প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এরিয়া থেকে সিস্টেম হলো যে ন্যূনতম 300 গজ দূরে অবস্থান করা। বাইরে থেকে তালাবদ্ধ কেমিক্যাল গুদামের ভেতরে নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের হেজমেট টিম বিশেষ সরঞ্জাম নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। ঝুঁকিপূর্ণ ভবনে বিষাক্ত গ্যাসের তীব্র গন্ধে কাজ করতে বেগ পেতে হয় ফায়ার ফাইটারদের। ঘটনাস্থলের 400 থেকে 500 গজ পর্যন্ত রাসায়নিক তেজস্ক্রিয়তা থাকায় স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কার কথা জানায় ফায়ার সার্ভিস। ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এটা সার্চ অপারেশন চালানোর জন্য আরো সময় লাগবে এবং আমাদের হয়তো আরো 34 ঘন্টা কি আরো 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। ঘটনাস্থল পরিদর্শন করে উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সরকার। এখানে এই ধরনের কেমিক্যাল রাখা হয়, এগুলো বেআইনি স্টোরেজ। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নিখোঁজদের তালিকা তৈরি করার জন্য ঘটনাস্থলে বিশেষ কোনো ডেস্ক ছিল না। ঢাকা মেডিকেলের মর্গে রাখা 16টি মরদেহ পুরোপুরি আগুনে ঝলসে যাওয়ায় ডিএনএ পরীক্ষা করা ছাড়া কাউকে শনাক্ত করা সম্ভব নয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে যারা আন্দোলন করছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনস্বার্থ বিরোধী বিভিন্ন দাবি তুলে দেশে বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁয় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি সব জাতি গোষ্ঠীর মানুষকে নিয়ে দেশ করতে চায়। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকার ঠাকুরগাঁওয়ে জনসংযোগে নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে ঠাকুরগাঁও 1 আসনের গড়েয়া ইউনিয়নে সুধীজন ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভায় যোগ দেন তিনি। এতে তিনি বলেন, বিএনপি আর প্রতিহিংসার রাজনীতি চায় না, তাই নির্বাচনে বাধা সৃষ্টি না করে দেশের মানুষকে অস্থিরতা থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিআর দেশে লোক চায় তাহলে আমরা সেটা করবো না। আমরা শুনিবে না, ওনারা মিছিল করেছে, মিছিল করেছে, প্রত্যেকে মিছিল বাড়ি করেছে, পিআর চাই, পিআর চাই, পিআরটা কি আমরা কেউ দিতে দেবে। এখন এই জিনিসটা ওনারা খুশি দিচ্ছে, আমার তাদের খুশি আছে। অনুরোধ, দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সাধারণ মানুষ পিআর বোঝে না দাবি করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের পরে পিআরের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। অযথা অস্থিরতা তৈরি করে জনগণকে ভোট বঞ্চিত না করার আহ্বান জানান তিনি। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে না হবে নি, এই পিআর হতে হবে, না হলে ভোট হবে না। এই পিআরটা বুঝেন, তারা বলেন না আমার এখানে শিক্ষিত মা বোনেরা আছে, কেউ পিআর বুঝেন, তাহলে এটা কেমনে হবে? উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চাই। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো। পরে সুখানপুকুর ইউনিয়নে মত বিনিময় সভায় মির্জা ফখরুল বলেন, ধানের শীষ বিজয়ী হলে কোনো ধর্মের মানুষ কষ্টে থাকবে না, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষ নিরাপদে থাকবে জানিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরালত গুলব্রান্ডসেন। দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামাতে আমিরের কার্যালয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের রাজনৈতিক উপদেষ্টা সরওয়ার জাহান চৌধুরী। এছাড়াও জামাতে ইসলামীর পক্ষে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হুসাইন ও জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদুল হাসান। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সভায় বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা ঐকমত্যে পৌঁছতে আপনারা পেরেছেন, যে কারণে আজকে জুলাই সনদ রচনা হয়েছে। সেই জন্য আমি একা নই, জাতির সবাই অভিভূত হয়েছে যে অসাধ্য সাধক, কেউ চিন্তা করে না যে শেষ পর্যন্ত এটা হবে, কোথায় কোন দিকে গড়িয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছিল না, এটা কি শেষ হবে কিনা, বলবে শেষ পর্যন্ত দেখা যাবে একজন এক দিকে চলে গেছে। আজকে যে পয়েন্টে এসছি সেটা একটা অবিশ্বাস্য, কেন যে মানুষ চিরদিন স্মরণ করবে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে গর্ববোধ করছি যে এরকম একটা কাজ বাংলাদেশে সম্ভব হয়েছে, এবং আমি ব্যক্তি হিসেবে গর্ববোধ করছি যে কাজের সঙ্গে আমি শরীক ছিলাম, অংশীদার ছিলাম। এটা আমাদের মন থেকে কোনোদিন কেউ মুছে ফেলতে পারবে না। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগ যুগান্তর ধরে স্মরণীয় হয়ে থাকবে আমাদের ইতিহাসে। যে বলতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা হলো স্বর্ণাক্ষরে লেখা থাকার দিন। আপনারা যে অসাধ্যটা সাধন করেছেন সে কাজটা করার জন্য কাজে আপনাদের প্রাণঢাল অভিনন্দন জানাচ্ছি। যে এটার এই অভিনন্দন একবার বললে হবে না, হাজারবার বলতে হবে, এবং বলবে জাতি আপনাদের কাছে সেটা চাইবে, আপনাদেরকে দেবে সেটা। এবং যে ছাত্র জনতা যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের এটাই আমার মনে হয় পরবর্তী অধ্যায় সঠিকভাবে রচিত হলো। এর আর কোনোভাবে রচনা করা এটা সম্ভব ছিল না। যে অধ্যায়, ওইখান থেকে আমরা কোথায় যাচ্ছি, সেই সংস্কারের কথা যেমন মুখে বলে যাচ্ছিলাম, আপনারা সেই সংস্কার প্রকৃতপক্ষে কি সংস্কার হবে
সেটা করে দেখিয়ে দিয়েছেন। কাজে আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীর হব, সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম সেই কলমগুলো যাতে করে রক্ষিত হবে, যে এই কলম দিয়ে অমুকে সই করেছিল, এই কলম দিয়ে অমুকে সই করেছিল, কলম দিয়ে আপনাদের ছবি সহ সেগুলো যাতে করে রক্ষিত থাকবে যে কারা কারা এই সনদে স্বাক্ষর করেছিলেন। কারণ মানুষ ভুলতে পারবে না, ইতিহাস ভুলতে পারবে না আপনাদেরকে। এটা এমন একটা ঘটনা যেটা আমরা যেহেতু ঘটনার ভেতরে আছি হয়তো অনুভব করছি না, কিন্তু বাইরে গিয়ে যদি দাঁড়াতে পারতাম তখন মনে হতো যে বিশাল একটা কর্মকাণ্ড। এই মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ বৈঠক করে যে আলোচনা করেছেন, মনে হচ্ছে হতাশ হয়েছেন, মনে হয়েছে এটা কোথাও কোনোদিন সমাপ্ত হবে না, অসমাপ্ত হয়ে থেকে যাবে। এটা অসমাপ্ত থেকে যায় না, আপনারা সমাপ্তিতে এনেছেন এবং সন্তোষজনকভাবে সমাপ্তিতে এনেছেন। এমন না যে রাগ করে সমাপ্তিতে এনেছেন, আমি কিছু জানি না, এরকম না। আপনারা ভেবে চিনতে আপনারা নিয়ম কানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। এইটা জাতির জন্য একটা মস্ত বড় সম্পদ হয়ে রইল। সেই জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানানোর জন্য আমার বিশেষ এই সময়টুকু নেওয়ার জন্য নিয়েছি আমি। আর এই ঐক্য কর্ম কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানানো, সবাইকে সঙ্গে নিয়ে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এটার পেছনে, এবং তার সহকর্মী যারা আছেন কমিশনের সদস্যবৃন্দ, তারা যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম আমরা জাতি সবসময় স্মরণ করব, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। তাদের এই কন্ট্রিবিউশন যেটা, অবদান যেটা এখানে হলো, সেটাকে চিরস্মরণীয় করে রাখার জন্য। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সভায় বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের নেতারা উপদেষ্টাদের হুমকি দিচ্ছে বলে জানালেন আইন উপদেষ্টা। একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা তাদেরও থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলেও আশাবাদী তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতই শেষের দিকে যাচ্ছে, উপদেষ্টাদের উপর সন্দেহ অবিশ্বাস বাড়ছে রাজনৈতিক দলের নেতাদের। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা। আগে সরকারের আমলগুলোতে দেখতাম যারা সরকারের লোক থাকতো তারা রাজনৈতিক দলগুলোকে হুমকি দিত, আর এখন উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। তিনি জানান, সব রাজনৈতিক দলের ঐক্যমতেই প্রস্তুত হয়েছে জুলাই সনদ, এটিতে তারা স্বাক্ষরও করবেন। সমস্ত রাজনৈতিক দল ওনারা যেই নিষ্ঠার সাথে এই পুরা প্রক্রিয়ায় আলোচনায় অংশগ্রহণ করেছেন, ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে, মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে কন্টেন্ট, মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। আপনারা দেখবেন যখন এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার হয় সবসময় কিন্তু এই প্রশ্নটা থাকে, নির্বাচন কি আসলে হবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর, এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের আইন শিগগিরই পাশ হবে বলেও জানান আইন উপদেষ্টা। সুপ্রিম কোর্টে পৃথক সেক্রেটারিয়েট করতে পারবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সরকার দমনপীড়ন 3 দফা দাবিতে শাহবাগ মোড়ের অবরোধ প্রত্যাহার করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আগামীকালের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। এতে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। তরিক ইসলামের রিপোর্ট। শহীদ মিনার, সচিবালয় কোথাও বন্ধ রাখি নাই। আজকে শাহবাগে আসছি। আজকে প্রজ্ঞাপন চাই চাই এবং 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছে এমপিওভুক্ত শিক্ষকরা। দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষকরা। পরে পূর্ব নির্ধারিত শাহবাগ ব্লকের কর্মসূচি অনুযায়ী দুপুরে শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষকরা। এ সময় শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে শিক্ষকদের দাবি পূরণে বেতন অনুযায়ী বাড়ি ভাড়া দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা এই রাজপথ ছাড়ব না। আজ রাতের ভিতরে যদি আমাদের কাঙ্ক্ষিত 20% বাড়ি ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন না আসে, আগামীকাল আমরা মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছি। শাহবাগের 3 ঘন্টা অবরোধ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় দাবি আদায় না হলে বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে তা দিয়ে বিশ্বের যে কোনো আদালতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিচার করা সম্ভব। ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে একথা জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অকাট্য প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে চলছে যুক্তিতর্ক উপস্থাপন। চতুর্থ দিনের শুনানিতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যার অভিযোগ সম্পর্কিত তথ্য প্রমাণ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। সুপিরিয়র স্ট্যাটাসকে ব্যবহার করে তিনি যে নির্দেশ দিয়েছিলেন মারণাস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে, হেলিকপ্টার, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদেরকে হত্যা করতে, সেইটার উপরে আমাদের আর্গুমেন্ট আমরা বিশেষভাবে কনসেন্ট্রেটেড রেখেছি। মারণাস্ত্র, আগ্নেয়াস্ত্র ব্যবহারের যে প্রমাণ, এই কমান্ড বা এই হুকুমের প্রেক্ষিতে সেগুলোর বিস্তারিত প্রমাণ, আমাদের লাইভ উইটনেস যারা আছে তাদের প্রমাণ আমরা দেখিয়েছি। সারা দেশব্যাপী ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যে অ্যাটাকের কথা আমরা বলছি, সেটি সংগঠনের জন্য সুপিরিয়র অবস্থান থেকে তার সরাসরি নির্দেশ প্রমাণিত হয়েছে। চিফ প্রসিকিউটর বলেন, 54 জন সাক্ষী ছাড়াও দেশি বিদেশি গণমাধ্যমের খবর সহ অসংখ্য ভিডিও ক্লিপ আদালতে উপস্থাপন করা হয়েছে, যা আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট। পত্রপত্রিকার রিপোর্ট দেখিয়েছি, অজস্র ভিডিও ফুটেজ, যে কিভাবে লিথাল ওয়েপন ব্যবহার করা হয়েছে, কিভাবে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, তার বিস্তারিত প্রমাণ এতটাই অকাট্যভাবে তুলে ধরা হয়েছে। এই আদালত শুধু নয়, আমরা যেটা বারবার বলেছি যে এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এদিন সকালে গ্রেফতার থাকা শেখ হাসিনা সরকারের 16 সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতি ও আমলাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে খাস কামরায় বসে আদেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 45 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে 8 ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাদারীপুর ও রাজবাড়ী পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের মহোৎসব শুরু হয়েছে। বিশেষ করে পদ্মার 80 কিলোমিটার অংশে চলছে ইলিশ শিকারের উৎসব। বিভিন্ন স্থানে অস্থায়ী বাজার বসে অবাধে চলছে ইলিশ বেচাকেনা। উন্মুক্ত নিলামে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি ইলিশ 400 টাকা থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। জেলেদের খাবারের জন্য বসেছে অস্থায়ী দোকান, সেখানেও বিক্রি হচ্ছে অন্যান্য খাবারের সাথে রান্না করা পদ্মার ইলিশ। এদিকে ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালাচ্ছে প্রশাসন।
ইতোমধ্যে বহু জেলে জরিমানার আওতায় এসেছে। পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ কারেন্ট জাল। তবুও থামছে না অসাধু জেলেদের দৌরাত্ম্য। মা ইলিশ রক্ষায় ৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এবারের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ অ্যাশলি টেলিসকে গ্রেফতার করা হয়েছে। গোপন প্রতিরক্ষা নথি নিজের কাছে রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভার্জিনিয়ার ভিয়েনায় তার বাড়ি থেকে ১,০০০-এরও বেশি অতি গোপনীয় সরকারি নথি উদ্ধার করার কথা জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, দোষী প্রমাণিত হলে টেলিসের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও $২.৫ লাখ জরিমানা হতে পারে। মুম্বাইয়ে বেড়ে ওঠা অ্যাশলি টেলিস পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে দেশটির পররাষ্ট্র দপ্তরে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ৭০ দশকের কবি ও সাংবাদিক হাসান হাফিজের ৭১তম জন্মদিন উপলক্ষে শরীদ সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে কবির শরীদরা অংশ নেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি আয়ুব ভুইয়া, বিএফইউজের সাধারণ সম্পাদক কাদের গুনি চৌধুরী, কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী, কিরণ সহ অন্যান্যরা। কবি ও সাংবাদিক হাসান হাফিজ বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসে থিয়েটার তাদের নাটক বারামখানার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। প্রদর্শনীটি উৎসর্গ করা হবে সম্প্রতি প্রয়াত লালন সঙ্গীতের অন্যতম প্রধান শিল্পী ফরিদা পারভিনের স্মৃতির উদ্দেশ্যে। লালন শাহের জীবন ও দর্শনের উপর ভিত্তি করে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। নির্দেশনা দিয়েছেন ট্রোপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাবেন্দু মজুমদার, ফেরদৌসি মজুমদার, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, আপন আহসান, তানজুম আরা পল্লী, রাশেদুল আওয়াল শাওন, ট্রোপা মজুমদার। এবারে খেলার খবর। আগামী ডিসেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর। তার আগে আগামী ১৭ নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট। ক্রীড়া সাংবাদিকদের ৩ সংগঠন পরিদর্শন শেষে বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এবার বিপিএল এর প্রাইজ মানি বাড়ানো হবে। তাছাড়া আয়ের লভ্যাংশও পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। পরাগ আরমানের রিপোর্ট। মাত্র ২ মাসের প্রস্তুতিতে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তাছাড়া আসন্ন টি-20 বিশ্বকাপ এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১ মাসের মধ্যেই শেষ করতে হবে এবারের আসর। ক্রীড়া সাংবাদিকদের ৩ সংগঠন পরিদর্শন শেষে বিসিবির নবনির্বাচিত পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এবারের বিপিএল এর প্রাইজ মানি বাড়ানোর কথা। চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে 2.75 2,75,00,000 লক্ষ, আর রানার আপ টিম পাবেন 1,75,00,000 টাকা। এর বাইরে আমাদের 3টা যে মেজর আর্নিং, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই 3টার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। এবারের বিপিএল এর দল নিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে বিসিবিকে দিতে হবে 2 কোটি টাকা। প্রতি বছর ফি বাড়বে 15% হারে। তাছাড়া ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে 10 কোটি টাকা। আর ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে 5 বছরের চুক্তি করবে বিসিবি। 2 কোটি টাকার পে অর্ডার সহ জমা দিতে হবে, which shall be converted as their franchisee fee for the first year. আর কারো যদি অ্যাপ্লিকেশন ফেইল হয় বা ওনাকে যদি ফ্র্যাঞ্চাইজি অফার না করা হয়, ইমিডিয়েটলি নেক্সট ওয়ার্কিং ডেতে ওইটা রিইম্বার্স করে দেওয়া হবে। 5 বছরের জন্য যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল, সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য
স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে, বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কভার করতে। বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি নিতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর ও রাজশাহী। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জরুরি বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন, সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা। চাকসুর ভোট গ্রহণ শেষে চলছে গণনা, কারচুপির অভিযোগে 4 প্যানেলের ভোট প্রত্যাখ্যান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। কাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। 28 ঘণ্টা পর নিয়ন্ত্রণে মিরপুরে কেমিক্যাল গুদামের আগুন, ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা অব্যাহত, লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর। নির্বাচন ভণ্ডুল করতে পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলন, অভিযোগ মির্জা ফখরুলের। বিভাজন সৃষ্টি না করার আহ্বান। উপদেষ্টাদের হুমকি দিচ্ছে রাজনৈতিক দলের নেতারা, আসিফ নজরুলের ক্ষোভ। জুলাই সনদে সব দলের স্বাক্ষর করার আশাবাদ। এবং আগামীকালের মধ্যে দাবি মানা না হলে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে দিনভর শাহবাগ অবরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।